নমস্কার, আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুল ইংরেজি শিক্ষক। তো আমি একটু বলি, আজকের যে ইন্টারভিউটা হচ্ছে সেটা যে সমস্ত স্টুডেন্ট যারা আমার ভিডিও দেখে বা যারা অভিভাবক আছে, গার্ডিয়ান্স আছে আর কি, যারা অনেক কিছু জানতে চায় আর কি, বা যারা অ্যাসপিরান্ট, বিশেষ করে ইউপিএসসি বিসিএস অ্যাসপিরান্ট, নিট, ইউজি পিজি অ্যাসপিরান্ট, বিভিন্ন যারা চাকরির পরীক্ষা, যারা ফিল্ডে নামছে, লড়াইয়ের মজায় নামছে আর কি, বা যারা বোর্ডের পরীক্ষা দিচ্ছে, বিভিন্ন বোর্ডের আর কি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মানে ক্লাস 10, ক্লাস 12, একটা বড় মোটিভেশনাল ভিডিও হতে যাচ্ছে আর কি। আমার মনে হচ্ছে আমার প্রায় গোটা 30 ভিডিও নেওয়া মানে হয়ে গেছে, ইন্টারভিউ ভিডিও আর কি। তো ফারুক আহমেদ আমার সঙ্গে আছে, আমাদের মধুরকুলের প্রাক্তন ছাত্র। বর্তমানে রাশিয়া থেকে সে এমবিবিএস কমপ্লিট করার পর একটা পরীক্ষা হয়, এফএম জি জি, যেটা ইন্ডিয়াতে পরীক্ষায়, এই পরীক্ষা পাশ করলে ইন্ডিয়াতে মানে ডাক্তারি করার সে রেজিস্ট্রেশন পাবে আর কি। এবং বর্তমানে সে রামপুরহাট যে সুপার স্পেশালিটি হসপিটাল, সেখানে মেডিকেল কলেজও বর্তমানে হয়ে গেছে আর কি, সেখানেও আগামী 15 জুলাই জয়েন করবে আর কি ইন্টার্নশিপ হিসাবে। তো বিশাল জার্নি, তো ওর মেনলি আমরা সবটা জানবো আর কি। আর মেনলি ও যে কোচিং নিয়েছিল আর কি এই পরীক্ষা ক্লিয়ার করার জন্য, ইউপিএসসি লেভেলের যে খাটনিটা করতে হয় আর কি, সেইটা আপনার জানা দরকার আছে। কারণ আমি মনে করি ডোমকল এবং করিমপুর এলাকা সহ গ্রাম বাংলা এলাকায় এই মাইন্ডসেটটা নেই যে আমাকে একটা চাকরির পরীক্ষায় সর্বভারতীয় লেভেলে যেখানে কয়েক লক্ষ পরীক্ষা দেয়, সেখানে তার মধ্যে কমে আসা, হয়তো এমন খাটনি ওদের খাটতে হয়েছে আর কি, সেইখানে নিট ইউজি কিছু না। আমরা ভাবি যে নিটের পরীক্ষাটা খুব দারুণ কঠিন, কিন্তু ওর সঙ্গে আমি একটু আগে গল্প করেছি অফলাইন আর কি। কিন্তু ওর আপনার সবটাই আমরা আবার অনলাইন আলোচনা করবো, আপনারা শুনবেন, ভিডিওটা ধৈর্য ধরে পড়া শুনবেন আর কি। যদি কারো মোটিভেশনের অভাব থাকে, কারো যদি পড়তে গিয়ে মনে হয় যে একটু কমফোর্ট জোনে বাস করেন, যে ঠিক আছে চলো বাড়িতে পড়ছি, খুব মজা আসছে আর কি, তাদের কাছে এই ভিডিওটা একটা মানে বড় মোটিভেশনাল ভিডিও হতে যাচ্ছে আর কি। তো সকলকে অনুরোধ করবো, ভিডিওর যেটা ওর যে একটা পার্ট থাকবে যেখানে ক্লিয়ার করা পরীক্ষা, যে 7 মাস ছিল দিল্লিতে আর কি, সেই পার্টটা আপনারা বারবার শুনবেন আর কি। তাহলে ওখানকার কতটুকু পড়তে হয়েছে, ওর মতো যারা এরকম ক্লিয়ার করেছে, বা ও যেখানে ছিল গৌতমনগর ছিল আর কি, গৌতমনগর দিল্লি রেখে যেখানে এই সব পরীক্ষাগুলো হয়, মুখার্জি নগরে দিল্লির ইউপিএসসির কোচিংটা হয়, এক একটা জায়গায় এক এক রকম হয় আর কি। তো সেই মাইন্ডসেটটা তৈরি হয়ে যাবে আর কি। তো খুবই গুরুত্বপূর্ণ ইন্টারভিউ হতে যাচ্ছে আর কি। তো আপনারা সকল পুরো ভিডিওটা মন দিয়ে শুনুন। আর প্রথমে ফারুককে আমি অভিনন্দন জানাই। থ্যাংক ইউ। আর ফারুক আমাদের খুব কাছের, মানে আমি মধুরকুলের আমি সাথে জয়েন করি। ফারুকদের ব্যাচ খুব ভালো ব্যাচ ছিল আর কি, মানে ফারুকদের ব্যাচটাই ভালো ব্যাচ ছিল। ফারুকদের ব্যাচের অনেকগুলো ইন্টারভিউ আমার হয়তো হচ্ছে আর কি, অনেকগুলো স্টুডেন্ট আরও হয়তো ইন্টারভিউ হবে, কারণ ওদের ব্যাচে অনেকে চাকরি পাচ্ছে আর কি, বা সফল হচ্ছে জীবনে আর কি বিভিন্ন ক্ষেত্রে। আবার কেউ কেউ পড়ছে, সফল হতে হবে আর কি, এখনো অনেকে হয়তো পড়াশোনা করছে আর কি, কমপ্লিট হয়নি। তো ফারুককে আমার সেই 5-6-এর মনে পড়ে আর কি, একদম তখন তো সবাই ছোটোই থাকে নিচু ক্লাসে আর কি। তখনকার ফারুক এখনকার ফারুক অনেক পরিবর্তন হয়ে গেছে আর কি। আর সত্যি ভালো লাগছে আমার, ফারুক আমার খুব কাছের ছিল আর কি। থাকে না কিছু স্টুডেন্ট খুব ওবিডিয়েন্ট থাকে, খুব বাধ্য থাকে আর কি, যাদেরকে মানে অনেক সময় মনে হয় যে ছেলেটাকে একটু ভালোবাসি বা একটু বেশি কেয়ার করি। ছিল বেশ কিছু ছেলে ছিল, তাদের ফারুকও একটা ছিল আর কি, খুব কাছের স্টুডেন্ট ছিল। তো আজকে সত্যি আমি ওর ইন্টারভিউ নিতে এসে আমার একটা আলাদা ভালো লাগছে যে ও রাশিয়ায় ডাক্তারি পড়ে এসে আজকে ক্লিয়ার করে আজকে রামপুরহাটে জয়েন করতে যাচ্ছে। সত্যি ভালো লাগছে, গর্বও লাগছে আর কি, যে জার্নিটা অ্যাটলিস্ট এখনো অনেক পথ চলা বাকি এখনো, তবে কিছুটা ও একটু সফল হয়েছে বলে আমার মনে হচ্ছে। আর ওর মেন তো এটাই, কারণ এটা না ক্লিয়ার করলে আমি না নিট পিজি দিতে পারবো না কিছু করতে পারবো। কিন্তু আমার শুধু মনে হচ্ছে ওর বাড়ির যে পরিশ্রমটা ছিল, ওর ইচ্ছাও ছিল একটা না এরকম লাইন ইচ্ছা আছে, সেই ইচ্ছাটা কিন্তু কিছুটা হলেও পূরণ হয়েছে আর কি। আর ওর বোন বর্ণালী আমাদের স্কুলেরই ছাত্রছাত্রী, সব ভাই বোন একসঙ্গে পড়েছে আর কি। আর পুরো পরিবারটা আমাদের খুব কাছের, মানে থাকে না কোনো কোনো পরিবার থাকে স্কুলের খুব নিয়মিত আসা যাওয়া করে, খোঁজ খবর নেয় অনেক থাকে, সেরকম একটা পরিবার থেকেও এসছে আর কি। এবং সবাই ওকে ভালোবাসতো আর কি। তো ফারুকের পুরো জার্নিটা আমি জানবো আর কি। তো তুমি শুরু করি মধুরকুল স্কুল থেকে। তো তোমার মধুরকুল স্কুলে 5 থেকে 12 না 5 থেকে 10? 5 থেকে 12। 5 থেকে 12। তো একটু যদি সংক্ষেপে মধুরকুল স্কুল বলো, পরপর এগোবো আমরা। ক্লাস 5 এ এসেছিলাম মধুরকুল হাই স্কুলে। 5 থেকে 10 পড়ার পরে তারপরে আবার সায়েন্স ওখানেই ভর্তি হয়েছিলাম। একটু তুমি মধুরকুল স্কুল সম্পর্কে তোমার একটু ফিলিংসটা বলো, এক্সপেরিয়েন্সটা বলো, কেমন ছিল সেখানকার অভিজ্ঞতা, স্কুলটাই মেনলি বলো আর কি। স্কুলটা তো স্যার খুবই ভালো, বিশেষ করে স্যারের প্রতি, প্রত্যেকটা স্যারের প্রতি আলাদা একটা ভালোবাসা ছিল। আমাদের স্কুলে যেমন হেডমাস্টার ছিল, স্যার তখন মানে রিটায়ার করে গেছেন, ছিলাম না তো তখন দিল্লিতেই ছিলাম, আমি দেখেছিলাম স্যারকে, আমি উইশও করেছিলাম হোয়াটসঅ্যাপে। আর বাকি টিচার গুলো তো খুবই ভালো ছিল, আর ভালোই ছিল সব।
তো তারপর তুমি 11-12 সায়েন্স নিয়ে এখানেই পড়েছিলে, ডোমকলে থাকতে আর কি? হ্যাঁ, ডোমকলে থাকতাম। তো হেড স্যারও বলেছিল যে এখানে অ্যাডমিশন নিয়ে নাও, বাকি আরো কারণ ডোমকলে একটা পরিকাঠামো আছে আর কি, সেখানে হয়তো গ্রামের দিকে টিউশন পড়তাম, স্কুলে একটু কম যেতাম, সুবিধাটা ছিল আর কি। তো তোমার কখন থেকে মনে হলো যে তুমি বাইরে ডাক্তারি পড়বে? বাইরে আগে থেকে ভেবেছিলাম, পরে আমার একটা ফ্রেন্ড ছিল এখানে, অনিমেষ সাহা, তো দুজন মিলে কথা বলছিলাম, তো দুজন মিলে একসঙ্গে অ্যাডমিশন হয়েছি। তো ও হয়েছে পার্ম স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে, আমি দিয়ে ওরেনবার্গে গেলাম। ও কিন্তু রাশিয়ায় ডাক্তারি পড়েছে, একটু প্রতিষ্ঠানের নাম ভালো করে বলো। আমি যেটাতে পড়েছি সেটা হচ্ছে ওরেনবার্গ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি। সেটা রাশিয়ার কোন জায়গাটায় করে? ওটা রিজিয়নটার নাম হচ্ছে ওরেনবুর্গ, মানে ওরেনবুর্গ, আর রাশিয়াতে নাম হচ্ছে ওরেনবুর্গস্কায়া অবলাস্ট। তো তোমার এবার এই যে আমি এই জায়গায় বলি আর কি, যে বাইরে ডাক্তারি পড়তে গেলে কি ক্রাইটেরিয়া দরকার বর্তমানে, সেটা একটু ফারুক বলো। ক্রাইটেরিয়া যেমন মেন হচ্ছে আগে নিট কোয়ালিফাই লাগবে, নিট ইউজি একটা কোয়ালিফাই মার্কস লাগবে, কোয়ালিফাই লাগবে। যেমন ওবিসির জন্য একটা আলাদা থাকে, জেনারেল কোটা আলাদা থাকে, জেনারেল মেবি 160 মতো থাকে, ওবিসি থাকে মানে 720 এর মধ্যে, হ্যাঁ, আর 145 এটা লাগবে। আর হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি 50% লাগবে। এটা হচ্ছে অ্যাডমিশন ক্রাইটেরিয়া। অ্যাডমিশনের জন্য বলি এখানে অনেকের কিন্তু অনেকে ফ্রড হয় আর কি, যে অনেকে কিন্তু বলে যে আপনি নিট ইউজি যে কোয়ালিফাইং মার্কস না পেলেও আপনাকে বাইরে ভর্তি করে দেবো। সে বিভিন্ন দেশ হতে, বাংলাদেশ হতে পারে, ইউরোপের কোনো দেশ হতে পারে, যে কোনো দেশ হতে পারে আর কি। সেটা কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে যে আপনি হট করে টাকা দেবেন, এটা অনেক টাকা ব্যাপার, কিন্তু 15 থেকে 20 লক্ষ টাকায় অনেকে ডিল হয় আর কি, তার বেশিও ডিল হয়। তো এই জায়গায় এই যে টাকা আপনি নিট ইউজি এই যে কোয়ালিফাইং মার্কস বাইরে যাওয়ার জন্য, সেটা আপনার ছেলে মেয়ে ক্লিয়ারই করলো না, হয়তো আপনাকে অফার দিচ্ছে যে আপনাকে বাইরে ভর্তি করে দেবো, এটা কিন্তু প্রচুর চক্র আছে আর কি, খুব সাবধান থাকতে হবে আর কি। তোমার কি মনে হয়? অবশ্যই, নাহলে পরে সে এক্সামে বসতে পারবে না, কারণ এক্সামে বসতে গেলে ওর নিট কোয়ালিফাই সার্টিফিকেট লাগবে। নাহলে আমাদের টাইমে যেটা ছিল ওটা ছিল এমসিআই এলিজিবিলিটি সার্টিফিকেট, যেটাতে শুধু লেখা থাকে, ওখানে স্ট্যাম্প ভেরিফাইড থাকে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি 50% উপরে নাম্বার লাগবে, ওটা লাগবে। তো ওটা তখন ছিল, এখন নিট কোয়ালিফাই সিস্টেমটা হয়ে গেছে, তার সঙ্গে 3 ধরনের 50% মার্কস লাগবে, এটা গেলে তবে সে বাইরে যেতে পারবে। হ্যাঁ, যেতে পারবে, তা না হলে বেকার পয়সা দেওয়া হবে, তা না হলে গিয়ে সার্টিফিকেট পাবে না, ও তখন বাইরে চলে গেল, এসে তখন এক্সামে বসতে পারবে না। এক্সাম বসার জন্য ফর্ম ফিলআপের জন্য ওটা মাস্ট লাগবে, আপলোড করতে হয়, তো অ্যাডমিটে আসবে না। তো তোমার তো একটু খোঁজ খবর, তোমার মনে হয় রাশিয়া বাংলাদেশ কি মোটামুটি একই রকম পরিকাঠামো আছে না একটু আলাদা? তুমি যদি অভিজ্ঞতা থাকে কোনো, তোমার কি কোনো ধারণা আছে বাংলাদেশে কেমন হয়? বাংলাদেশে শুনেছি ভালো, রাশিয়াতেও মানে ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করছে সব জায়গায়। তাই রাশিয়াতে অনেক ইউনিভার্সিটি আছে, ওখানে অত মানে অনেক স্ট্রিক্টও আছে, আমার ইউনিভার্সিটি অনেক স্ট্রিক্ট, সেরকম আরো ভালো ক্লাস ভালো হয়েছে। হ্যাঁ, ক্লাসও ভালো। তো কিরকম ক্লাস হতো বলো রাশিয়া? তুমি যেখানে ক্লাস, যেমন কটা ক্লাস হতো? ফার্স্ট ইয়ারে তোমার সকাল 8টা থেকে ক্লাস লাগতো, 8টা থেকে একটা ক্লাস হতো, 8টা থেকে 11টা, দিয়ে 11টার পরে আবার 1টা থেকে আরেকটা দুটো ক্লাস হতো, 1টা থেকে আবার 3টে হতো, আবার 5টা থেকে 7টা পর্যন্ত হতো, এরকম মানে মোটামুটি 8টা থেকে 7টা। ওরকম দুপুরবেলা আমরা আর আসতে মানে হোস্টেল আসতে পারতাম না, কারণ ওই 1 ঘন্টা ব্রেকের মধ্যে খেতে আসতে গেলে লেট হয়ে যেত, লেট হয়ে গেলে 1 মিনিট লেট হলে ঢুকতে দেবে না। আমার তো এরকম অনেক ডিসিপ্লিন ছিল খুব আর কি। হ্যাঁ, অনেক ডিসিপ্লিন। আর প্রথমত আপনার রাশিয়াতে একটা সমস্যা, যে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ শিখতে হবে ফুল, না হলে হ্যাঁ ফুল শিখতে হবে, না হলে প্রথম 3 বছর আমাদের তো মোটামুটি সব ইংলিশে ক্লাস হয়েছিল, পরে 3 বছর হয়েছে। কিন্তু তুমি তো এই বাংলা মিডিয়াম স্কুলে পড়েছো, তো তোমার ওখানে গিয়ে ইংলিশ বুঝতে কোনো সমস্যা প্রথম দিকে হয়নি? প্রথম অল্প হয়, তো মানে বুঝতে সুবিধা হয় না, বুঝতে অসুবিধা হয় না, কিন্তু বলতে প্রথম স্পোকেন ইংলিশের প্রবলেম হতো, আবার ঠিক হয়ে গেছে, কারণ টিচাররা অলমোস্ট বেশিরভাগ সাবজেক্টই ইংলিশই পড়াতো, আর আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। তারপর তো রাশিয়ানে তুমি যেমন রাশিয়ানটা কত সময় লেগেছিল রাশিয়ান শিখতে? রাশিয়ান 2 বছর, কারণ রাশিয়ান আমাদের তো এবিসিডির মতো শিখিয়েছে পুরো। তাই? হ্যাঁ। তো প্রথম 3 বছর রাশিয়ান ক্লাস হয়েছে আমাদের, তো মেডিকেলের প্রত্যেকটা টার্মও রাশিয়ানে শিখতে হয়েছে, কারণ যখন হসপিটালে যেতাম, হসপিটালে আমাদের মানে ইন্টার্নশিপ টাইপের হতো ক্লাস, তো ক্লাস হতো, প্র্যাকটিক্যাল হতো, সার্জারি নিয়ে যেত, তখন তো পেশেন্টরা তো আর ইংলিশ জানে না, ওখানকার মানুষ কেউ ইংলিশ জানে না। তাই? হ্যাঁ, তো শিখতেই হয়েছিল, বাধ্য হয়ে আর কি শিখতে হয়েছিল, শিখতে হবে ওখানে, কারণ রাশিয়াতে ওখানকারও রাশিয়ান ল্যাঙ্গুয়েজের এক্সাম হয়, যেমন অ্যানাটমি ফিজিওলজি এক্সাম হচ্ছে, এরকম রাশিয়ান ল্যাঙ্গুয়েজের এক্সাম হয়, ওটাও ক্লিয়ার করতে হয়, পাস করতে হয়, সেটাই খুব জরুরি আর কি। তো তারপর তোমার ওখানে এই যে এমবিবিএস কোর্সটা কত বছরের ওখানে? 6 বছরের, মানে 5 বছর 8 মাস। তার মধ্যে কি ইন্টার্নশিপ করতে হয়েছিল? ইন্টার্নশিপ ওখানে ওইরকম ভাবে যে ইন্ডিয়াতে কিরকম হয়, যেমন 4 বছর হলো আর 1 বছর ইন্টার্নশিপ, ওরকম না, ওখানে আপনার প্রত্যেক বছরে 2 মাস করে থাকে, ওইটাকে 1 বছরে কাউন্ট করে নেয়, দিয়ে সামার প্র্যাকটিস থাকে 1 মাস। আমার যেমন অ্যাম্বুলেন্স ডিউটি ছিল, মানে 24 ঘন্টা ডিউটি পড়তে অ্যাম্বুলেন্স ডিউটি, তো সবগুলোকে ধরে ওগুলোকে ইন্টার্নশিপের মধ্যে অ্যাড করে দেয়। আর ওখানে ফুডের কোনো সময় খাবার কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, খাবার তো সমস্যা বলতে প্রথম বছর মেসে খেতাম, কিন্তু মেসে অনেক এক্সপেন্সিভ, ওই
আপনার কত ডলার, অনেকটা 80 1 লাখ টাকা মতো নিয়েছিল প্রথম, কিন্তু খাবার ওই অত ভালো ছিল না। রাশিয়ান ফুড খেতে হতো নাকি? রাশিয়ান ফুড তো খাওয়া যাবে না, ওখানে তো ওরা তো এমনি সব ব্রেড টেডই খায়, আমাদের তো ইন্ডিয়ান রাইস খাওয়া অভ্যাস বাঙালি দিয়ে। সেকেন্ড ইয়ার থেকে তখন রান্না করে খেয়েছি। রান্না করে খেয়েছি। আর হোস্টেলে কি রুমে কি একজন করে থাকতো না অনেকজন? দুজন করে থাকতো। দুজন করে থাকতো আর কি। তো বাঙালি গভর্নমেন্ট হোস্টেলে থাকতাম ফ্রিতে। গভর্নমেন্ট হোস্টেলে থাকতো। তো ওখানে কোন বাঙালি ছেলে পেয়েছিলেন নাকি এরকম? বাঙালি ছিলাম 8 জন মতো। 8 জন ছিল আর কি। হ্যাঁ, মানে আমাদের ইয়ারে টোটাল আরো ছিল, টোটাল 30 জন মতো ছিল, মানে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার। নিজেরাই রান্না করে নিতে আর কি। হ্যাঁ, তো রান্না করার যে জিনিসগুলো সেগুলো अवेलेबल ছিল? হ্যাঁ, রাইস থাকতো, মানে ইন্ডাকশন। না আমি বলছি রাইস বা এরকম জাতীয় ওখানে না, ওখানে আমরা অর্ডার করে নিতাম, মানে রাইসের প্যাকেট হয়, সব অর্ডার করে নিতাম ওখান থেকে। খাবার পত্র যা হয় যা। তো 5 বছরে তোমার তো হেক্টিক শিডিউল ছিল, ঘোরার সেরকম স্কোপ হয়নি? ঘোরার শিডিউল ওর মধ্যে করে নিতাম, কারণ স্যাটারডে একটা ছুটি পেতাম, মানে সানডে। তো আমরা ঘুরলে স্যাটারডে নাইট কিংবা সানডে ঘুরতাম। বাকি ক্লাস তো প্রথম 3 বছর কষ্ট, বাকি পরে চাপ কম। পরে একটাই ক্লাস লাগতো, 4th ইয়ার 5th ইয়ার, মানে 5th ইয়ার 6th ইয়ার একটা ক্লাস লাগতো। প্রথম 3 বছর তো কারণ প্রথমে লেকচার হবে 10টা থেকে 12টা লেকচার, পরে ক্লাস হবে, তাই তখন টাইম পাওয়া যেত না। কিন্তু 5th ইয়ার 6th ইয়ার ক্লাস টাইম পাওয়া যেত। এবার তোমার ওখানে যে এন্ট্রান্সটা পুরো ক্লিয়ার করতে হয়েছে, সমস্ত যতগুলো পরীক্ষা সমস্ত তোমাকে ক্লিয়ার করতে হয়েছে? ক্লিয়ার যদি কোনো অ্যাটেম্প্ট লাগে তো তাহলে আবার, মানে যে কোনো এক্সামে 3টে অ্যাটেম্প্ট থাকে, ফার্স্ট অ্যাটেম্প্ট, সেকেন্ড অ্যাটেম্প্ট, থার্ড অ্যাটেম্প্ট। যদি থার্ড অ্যাটেম্পে ফেল হয়ে গেলে তখন তো রাস্টিকেশন হয়ে যাবে। তো সব এরকম নিয়ম। আর কোনো এমনি সবকিছুর ওয়ার্নিং থাকে, এবং ওটাই তুমি বলো যদি কেউ মিসবিহেভ করে বা যদি আচরণ ঠিক থাকে তাহলে কিন্তু র্যাগিং অ্যালাউড নাই। কেউ র্যাগিং করলো তার জন্য ড্রিঙ্ক অ্যালাউড নেই, মানে হোস্টেলে কিছু করতে পারবে না। আর বাইরে যদি করে, বাইরে দেখলেও সেটা ওয়ার্নিং পড়বে, 3টে ওয়ার্নিং এ তখন রাস্টিকেশন হয়ে যাবে। তাহলে লস, পুরোটাই লস। ডিসিপ্লিন ছিল, বেশ ডিসিপ্লিন পড়া ছিল আর কি। ওটাই। তাতে তোমার উপকারী হয়েছে, তোমার হ্যাঁ উপকার, পড়ার তুমি স্কোপ পেয়েছো আর কি। ওখানে কেউ মানে ওরেনবার্গে বলছি, যারা ওরেনবার্গে পড়ে তাদের মানে বেসিক ক্লিয়ার থাকে সবার। বেসিক বলতে যেমন যে কোনো সাবজেক্টের বেসিকটা মেন দরকার, কারণ না হলে এদিকে এসে পড়তে অসুবিধা হয়। সেটুকু স্যাররা তৈরি করে দেয়, কারণ ক্লাসটাই এমন ভাবে হয় যেরকম কোশ্চেন ধরে এই করে, তো ওইটুকুর মধ্যে বেসিকটা ক্লিয়ার হয়ে যায়, তোমার সুবিধা হবে আর কি। তো ডাক্তার পড়ার ফলপ্রসূ হয়েছে আর কি। তো ওই পার্টটা দিয়ে তুমি মোটামুটি ইন্ডিয়াতে তুমি এবার আসলে, আসার পর তোমার যে পরীক্ষাটা যেটা বলছো আর কি, পরীক্ষার নামটা তুমি একটু বলো দর্শকদের। FMGE, ফরেন মেডিকেল গ্রাজুয়েশন এক্সামিনেশন। ওই পরীক্ষা যারা বাইরে, যে কোনো জায়গায় বাইরে পড়ুক না কেন, ইন্ডিয়াতে এসে রেজিস্ট্রেশন পেতে গেলে, ইন্ডিয়া জব পেতে গেলে, যে কোনো জায়গায়, পশ্চিমবঙ্গ, ইন্ডিয়া যে কোনো রাজ্যে, ওকে কিন্তু এই পরীক্ষাটা ক্লিয়ার করতে হয়, মাস্ট। খুব টাফ পরীক্ষা কিন্তু, মানে আমি এমন, মানে আমি জানি আর কিছুটা আরো ফারুকের মুখ থেকে শুনে একদম পরিষ্কার ধারণা হলো যে নিট ইউজি যেটাকে বলছে, ডাক্তারি পরীক্ষার প্রবেশিকা পরীক্ষা, সর্বভারতীয়, সেটা ওর কাছে বাচ্চা আর কি, শিশু। এত বড় পরীক্ষা লেভেলের হয় আর কি। কারণ নিট পিজি আর FMG একই এখন, কারণ কোশ্চেন কোনো ডিফারেন্স নাই। আমি যখন পরীক্ষা দিই তখন নিট পিজিরও সলভ করেছিলাম, এবং এমনকি নিট পিজি আইএনআইসেট সবই সলভ করেছিলাম। তো এক কোশ্চেন প্যাটার্ন সব একই, কোনো ডিফারেন্স নাই। তার মধ্যে কিছু থাকে 30-40টা কোশ্চেন পরীক্ষাতে এমন আছে যেগুলো সবাই সলভ করতে পারবে, মানে অনলাইনে থাকে। বাকি তো এরকম 200 কোশ্চেন এরকম থাকে, অনেক টাফ বলতে যারা পড়েছে ভালো করে, যাদের নলেজ ঠিক আছে, তো তারা সলভ করে নেবে এরকম। তো এবার এই জায়গায় আমি যাবো আর কি। ও যে এই যে পরীক্ষাটা দিয়েছে FMGE, তো নোটস আছে আমাদের কাছে। ও দিল্লিতে ও গেছিল, দিল্লিতে কিন্তু এই FMGর পুরো যে গৌতমনগর, দিল্লির গৌতমনগরে, ওখানে দিল্লি এইমস, যে দিল্লি এইমস আছে, দিল্লি এইমস এর পাশে, একদম পাশে, ওখানে কিন্তু এই মেডিকেলের এন্ট্রান্স গুলো, যত এক্সাম, নিট পিজি, নিট এসে সব ওখানে কোচিং করে। আচ্ছা, নিট পিজি মানে, নিট পিজি হচ্ছে এরা মানে ইউজির পর পোস্ট গ্রাজুয়েট করতে গেলে এমবিবিএস এর পরে দিতে হয়, আর এসএস মানে সুপার স্পেশালিস্ট হতে হবে, সেখানেও কিন্তু পরীক্ষা দিতে হয়। সবটা পরীক্ষা দিয়ে তুমি চান্স পাবে, যে ইন্ডিয়ার এটা একদম সমস্ত এক্সাম একসঙ্গে হচ্ছে। হ্যাঁ, এবং সবগুলোই কম্পিটিশন অনেক, অনেক কম্পিটিশন, কারণ সিট কমে গেছে আর কি। তো এই যে বাইরের পরীক্ষাটা অনেকের ধারণা থাকে, যে ভ্রান্ত ধারণা থাকে যে সেরকম কোনো ব্যাপার নয়, কিন্তু যারা বাইরে ডাক্তারি পড়তে যাবেন ভাবছেন আর কি, বা যারা স্টুডেন্ট ভাবছো আর কি তোমরা আর কি, তোমাদের কিন্তু ইন্ডিয়া এসে কিন্তু এই পরীক্ষাটা ক্লিয়ার করতে হবে। এবং এই পরীক্ষা ফারুক কেমন করে ক্লিয়ার করলো দিল্লিতে কোচিং নিয়ে, তার সেটাই আমার এই ভিডিওর মেনটা হতে যাচ্ছে আর কি। তুমি একটু শোনো, মন দিয়ে শোনো, তাহলে তুমি মোটিভেট পাবে। তো তুমি ভর্তি হলে, তোমাকে এই প্রথম খোঁজ দিল কি এরকম কোচিং হয়? খোঁজ বলতে আমরা যখন মানে 5th আর 6th এর পড়তাম, তখন আমাদের এখানে একটা সিনিয়র দাদা ছিল, তারাও মিষ্টি কোচিং নিয়েছিল। তো তারা মিষ্টিটা কোচিং সেন্টার, অনেক রকম আছে, তবে মিষ্টিটা কোচিং সেন্টার। তো তারা কোচিং সেন্টার, আরো আমি যখন 4th ইয়ার থেকে ম্যারোতে নিয়েছিলাম, ম্যারোতে পড়েছি, কোচিং সেন্টার আর কি। মানে কোচিং সেন্টার বলতে এটা অনলাইনই, আর এই মিষ্টি যেমন অফলাইন অনলাইন দুটোই আছে। তো প্রথমে 2 বছর ওখান থেকে পড়েছিলাম 4th ইয়ার থেকে। তারপরে এসে মানে ওরা নোটটা অনেক, ওগুলো ভাস্ট নোট, সেজন্য ভাবলাম যে
মিস্টের নোটগুলো অনেক শর্ট আছে, আর এগুলো মনে রাখার জন্য বেটার হবে। দিয়ে দিল্লি ওই তো তোমাকে কটা চ্যাপ্টার, কটা শিডিউল, কটা মানে সিলেবাস ছিল, কত 19টা বলছিলে? হ্যাঁ 19টা সাবজেক্ট টোটাল। 19টা সাবজেক্ট টোটাল? হ্যাঁ 19টা সাবজেক্ট। এইটা এই পরীক্ষাটা 19টা সাবজেক্ট? হ্যাঁ 300 নম্বরের পরীক্ষা, কিন্তু সাবজেক্ট 19টা। সব সাবজেক্ট আলাদা থাকে, প্রি ক্লিনিক্যাল, প্যারা ক্লিনিক্যাল এন্ড ক্লিনিক্যাল সবগুলোর। মানে যেমন প্রি ক্লিনিক্যালে যেমন অ্যানাটমি পড়ে, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি হলো 17 থাকে। তারপরে প্যারা ক্লিনিক্যালে থাকে হচ্ছে পিএসএম, প্যাথোলজি, পিএসএম যেটা প্রিভেন্টিভ এন্ড সোশ্যাল মেডিসিন এইটা। তো এইটাতে আপনার এটা আমাদের বেলায় 40 মার্ক এসেছিল এখান থেকে। তো এটা এই সাবজেক্টটা অনেক ইম্পর্টেন্ট সাবজেক্ট। তো আমি বইগুলো একটু দেখাই আর কি, এই মিস্টেরও এই যে বইগুলো কিন্তু করেছে আর কি, এবং তুমি একটু স্টাডি ম্যাটেরিয়ালস গুলো এই যে এরকম থাকে রেডিমেড, কিন্তু এগুলো ওই করেছে আর কি, একটু ওয়ার্কবুক সলভ করতে হয় আর কি। এরকম প্রায় প্রচুর এরকম আমি দেখে অবাক হয়ে গেলাম। 19টা সাবজেক্ট আছে, এই যে দেখাচ্ছে আর কি। মানে যদি কেউ বলে যে পড়া না আর কি, ওটা নিজের নোট তৈরি করা আর কি, তাহলে আপনাদের ধারণা হবে যে এরকম হয়, এরকম প্রত্যেকটা এরকম 19টা আছে, এরকম 19টা সাবজেক্ট পড়তে হয়, 300 নম্বরের পরীক্ষা আর কি। তো এরকম প্রত্যেকটা আগে ওয়ার্কগুলো একটু আপনারা দেখেন, তাহলে ধারণা হবে যে এরকম কতটা ওকে পড়তে হয়েছে। বলে না যে বাড়ি থেকে পড়ে আসলে ডাক্তারি চান্স পাওয়াটা কতটা, এরকম আমি আরো এরকম টোটাল সবটা ওয়ার্কবুকে এবং সলভ করতে হয়েছে আর কি। এবার এরকম 19টা আছে, ওখানেও কিছু আছে আর কি। তো এইবার একটা দেখলেন ছবি দেখে এরকম বইগুলো আছে আর কি। এবার বলছি ওর মানে 7 মাসের শিডিউলটা আপনার উপর মন দিয়ে শুনুন আর কি, কি করতে হয়েছে আর কি। তুমি আর ওখানকার স্যাররা কেমন ছিল, ক্লাসটা তুমি একটু ডিটেইলসে বলো আর কি। 7 মাস বলতে আমি যখন গ্রাজুয়েশন হওয়ার পরে 5ই জুন এসেছিলাম। 5 তারিখ আসার পরে আমার ব্যাচ ছিল, মানে যে 10 জুলাই ব্যাচ ছিল। মানে 10 জুলাই পরে আসার পরে তখন ক্লাস শুরু হলো। 23-এ কথা বলছো? হ্যাঁ 2023-এ। হ্যাঁ 2023-এ 10 জুলাই আমি মানে তাড়াতাড়ি চলে এসেছিলাম। 7ই জুলাই এসেছিলাম, সরি 7ই জুলাই এসেছিলাম। 3 দিন এমনি রেস্ট করলাম দিল্লিতে। আমি বাড়ি আসিনি, আমি ভেবেছি যে একদম এক্সাম ক্লিয়ার করে আসবো। ওখান থেকে ডাইরেক্ট তুমি দিল্লিতে ঢুকে গেছো? হ্যাঁ ওখানে 2 দিন হোটেলে ছিলাম। আগে গৌতম নগরে রুম দেখেছি, রুম দেখে ওখানে শিফট হয়ে জিনিসপত্র সব বেড টেড ঠিক করে তারপরে ক্লাস চালু করেছি 10 তারিখ থেকে। 10 তারিখ থেকে চালু করলাম। তো প্রথম বেলায় ক্লাস লাগতো সকাল 9টা থেকে 3টে পর্যন্ত। প্রথম কিছুদিন চললো এরকম। তারপরে শিডিউল মানে মেইন শিডিউল শুরু হলো 12-13 ঘন্টা। মেইন শিডিউল বলো, মানে কটা থেকে ক্লাসটা তুমি বলো? ক্লাস হতো সকাল 9টা থেকে শুরু হতো। 9টা থেকে মানে প্রত্যেক 2 ঘন্টা ক্লাস হতো, 10 মিনিট করে ব্রেক। 9টা থেকে 11টা 10-এ ব্রেক, আবার 2 ঘন্টা ব্রেক। মিডিলে 2টো থেকে 3টে 1 ঘন্টা লাঞ্চ ব্রেক দিত। তারপর 3টে থেকে আবার 5টা থেকে 10 মিনিট ব্রেক, আবার 7টা 9টা পর্যন্ত চলতো ক্লাস। রাত্রি 9টা? হ্যাঁ রাত্রি 9টা। সকাল 9টা থেকে হ্যাঁ রাত্রি 9টার মধ্যে ব্রেক অবশ্যই থাকতো, লাঞ্চ ব্রেক থাকতো, 10 মিনিট ব্রেক থাকতো। কিন্তু সকাল 9টা থেকে রাত্রি 9টা ক্লাস হতো কিন্তু ওদের একদম, যেহেতু সিলেবাসটা অনেক বড় এবং একটা সময়ের মধ্যে শেষ 19টা সাবজেক্ট 4 মাসের মধ্যে 4 মাস কমপ্লিট করতে হবে। এরকম ক্লাস হতো সকাল 9টা থেকে রাত্রি 9টা ব্রেক দিয়ে। এরকম কোনো ক্লাস এখানকার তো 40 মিনিট ক্লাস করে ছেলেপিলে ক্লান্ত হয়ে যায় আর কি। মাইন্ডসেট দরকার এরকম ক্লাস করার জন্য আর কি, এটা ক্লাস। তারপরে ফারুক কি করতো আর কি, ওই ক্লাসের পরে কিন্তু লাইব্রেরি পড়াটা বলতো। লাইব্রেরিতে ও বলে না এরকম অনেক ক্লাস আমি লাইব্রেরিতে করতাম, যেহেতু অনলাইন লাইভ ব্যাচ নিয়েছিলাম। তো তারপরে 9টা থেকে 10টা 1 ঘন্টা তো ব্রেক নিতাম, ডিনার করে নিতাম। তারপরে 11টা মানে 10টার সময় এসে 2 ঘন্টাতে আগে একবার পড়ে নিতাম রিডিং, মানে যে ক্লাসটা হলো রিডিং পড়ে নিতাম। তো যেটা না বুঝতে পারলাম তো আবার ভিডিওটা আবার অন করতাম। এটা অনলাইনের সুবিধা যে আমি ভিডিওটাকে আবার রিপিট করে দেখতে পারি। তো যেটা না বুঝতে পারলাম আবার দেখে নিলাম, আর এক্সট্রা নোট বানিয়ে নিতাম সাইডে। যেমন স্যার যেটা বললো, যেটা বুঝতে পারছি না, তো নোটের পাশে এই যে জায়গাগুলো আছে, যেমন প্রত্যেকটা সাইডে জায়গা আছে, তো এইগুলো এক্সট্রা আমি বানিয়ে নিতাম। তো এটা পরে সুবিধা হতো পড়ার জন্য। তারপরে রিভিশন করতাম, রিভিশন করার পরে রাত্রি আর 2 ঘন্টা লাস্টে রাখতাম যে কোশ্চেন সলভের জন্য। মানে আমি ডেইলি এরকম মাইন্ডসেট ছিল যে 100টা কোশ্চেন সলভ করবো। আজকে আমাকে মানে রেসপিরেটরি পড়ালো, মেডিসিনের রেসপিরেটরি সিস্টেম হলো, রেসপিরেটরি কি হলো, অ্যাসমা হলো, তো অ্যাসমা থেকে আমি 30টা কোশ্চেন সলভ করবো। আজকে ব্রঙ্কাইটিস পড়ালো, ব্রঙ্কাইটিস থেকে 20টা কোশ্চেন সলভ করবো। তো এইরকম কোশ্চেন সলভের জন্য আলাদা অ্যাপ নিয়ে রেখেছিলাম। আর মিস্ট থেকেও টেস্ট হতো, মিস্ট থেকে প্রত্যেক টুইসডে টেস্ট হতো রাত্রিবেলায়, তো ওটাও টেস্ট দিতাম। এবার তুমি রাত্রি 11টা থেকে সকাল 7টা পর্যন্ত লাইব্রেরিতে পড়তো, বলো না ওরকম না? মানে ওইরকম অনেক স্টুডেন্ট যারা এরকম এই পরীক্ষা ক্লিয়ার করার জন্য পড়তো, তারা কিন্তু লাইব্রেরি ভাড়া পাওয়া যায় তো? হ্যাঁ লাইব্রেরিটা পাওয়া যায় গৌতম নগরে এরকমই সব সিস্টেম। লাইব্রেরি 15 টাকা 1000 টাকা নিলে লাইব্রেরিটা পাওয়া যাবে আর কি। তুমি সারা রাত সেখানে পড়তে পারবে, এসি আছে আর কি। এসি আছে, একটা পুরো নিজের টেবিল থাকবে, নিজের অর্ডার অফ টাইপের থাকবে, যেখানে বক্সে বই টই রাখতে পারি লক করে। তো ওটা এরকম সিস্টেম অন্যান্য চাকরি পরীক্ষাতেও আছে আর কি। হ্যাঁ এরকম সিস্টেম চলে। আমাদের ওখানে শুধু যে এফএমজি ছিল না, এফএমজি ছিল, নিট পিজি ছিল, আরো
বাইরে আরো অন্য এক্সামের জন্য তৈরি করছিল, তো তারা ওরকম অনেকজনই ছিল সব, মানে ওখানে সবাই এরকম করেই পড়ে, এরকমই পড়ে। এবং তার ফলে কি ফারুক রাত্রি 11টা থেকে সকাল 7টা পর্যন্ত ও লাইব্রেরি রুমে কিন্তু স্টাডি করতো। আমার মানে অভাবনীয় মনে হয়, ঘুমায় নাই। আমার শিডিউল এরকমই ছিল, মানে আমি আর আরেকটা বন্ধু ছিল, মানে সবার এক একজন এক এক রকম শিডিউল, কে 12টা চলে যেত। আপনারা একটু শিডিউল বলি, রাত্রি লাঞ্চটা ডিনার করে রাত্রি 11টা থেকে সকাল 7টার মধ্যে লাইব্রেরিতে পড়ছে, তারপরে 2 ঘন্টা রেস্ট নিয়ে ওই বলতে একটু পরে শুরু করতো ক্লাসটা, কিন্তু ক্লাস 9টা আবার সকাল 9টা শুরু হতো ক্লাস, সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আবার ক্লাস, মানে অফলাইন ক্লাস যেটা হচ্ছে আর কি, ব্রেক দিয়ে তার মধ্যে আবার সেই অফলাইন ক্লাসের পরে রুমে না এসে ম্যাক্সিমাম ছেলে মেয়ে কি করতো, লাইব্রেরি যাদের ভাড়া নেওয়া থাকতো আর কি, ওই সময়টা লাইব্রেরিতে কাটাতো, যেহেতু সময়টা কম। এইরকম শিডিউলে কিন্তু ফারুক 7 মাস পড়েছে। আপনার ভাবতেন প্রায় সব সময় পড়তো আর কি, অন্য কোনো শিডিউল ছিল। এবং তুমি বলো, তুমি 7 মাসে কোথাও গেছো ওই দিল্লির কোথাও? 7 মাসে তো কোথাও বেরোয়নি। 7 মাসে শুধু নামাজ পড়তে যেতাম বাইরে, একটু গেলে জুম্মার পাশে মসজিদ ছিল, তো ওখানে জুম্মা নামাজ পড়তাম, আর কোথাও যাইনি। মানে কোথাও যাইনি, মানে অনেক দিল্লি হয়তো যাই একটু ঘুরে আসি, একটু লালকেল্লা ঘুরে আসি। ক্লাস আমাদের কোনোদিন ছিল না, মানে ডেইলি শিডিউল, মানে ডেইলি ক্লাস ছিল, তো সেই জন্য একদিন ঘুরতে গেলে সেই ক্লাস আমি আর রিকভার করতে পারবো না, এবং আমি পড়ে ওইটাকে আর পরবর্তীকালে করা যাবে না। এবং এটা আমি বলি, এটা ডু অর ডাই লড়াই ছিল ওর পক্ষে, কারণ ও যে টাকা খরচ হয়েছে রাশিয়ায় ডাক্তারি পড়তে গিয়ে, যদি এই পরীক্ষাটা ক্লিয়ার করতে না পারতো, ওর মুখে আপনি শুনুন যে যারা ক্লিয়ার করতে পারেনি দিল্লিতে এখন আছে তারা। হ্যাঁ, এরকম অনেক আছে, 5-6 ধরে দিয়েছে আর কি। হ্যাঁ, বছরে 2 বার হয়, তো 3-4 বছর ধরে দিচ্ছে, মানে 8টা-9টা অ্যাটেম্প্ট হয়ে গেছে, সব ক্লিয়ার করতে পারেনি। কি পরিমাণ তার ফার্স্ট এড হয়ে গেছে আর কি, কারণ পুরো টাকাটা নষ্ট। ওটাই, যারা ওইরকম লাস্টে গিয়ে একসময় গিভ আপ করে দেয়, মানে আর দিতেই থাকে। আমার পাশেই বসছিল, আপনাকে বলছিলাম যে এরকম 40 বছর বয়স তো হবে, চুলমুল সব উঠে গেছে, তো এখনো পরীক্ষা দিচ্ছে, ক্লিয়ার করতে পারেন না, ক্লিয়ার করতে পারেন। তো বাইরে ডাক্তারি পড়তে গেলে কিন্তু এই পরীক্ষাটা খুব টাফ। আমাদের পরীক্ষায় এমনকি আপনার এত স্ট্রিক্ট নিয়ম, আমি যেমন যাই, আমি এই রিংটা পরে গেছিলাম, রিং পর্যন্ত আমি খুলে নিয়েছে, যে এই পরে আমি এটা বাইরে কাউকে দিব, তো বাইরে একটা কোণায় রেখে গেছিলাম, মানে কিছু এন্ট্রি হবে না, আর একবার কোনো বাথরুম যাওয়া যাবে না পরীক্ষায়, ফুল বায়োমেট্রিক চেক হবে, তারপরে একবার বাথরুম যদি কেউ যেতেও চায়, তো একবার যাওয়ার পরে আবার ওকে বায়োমেট্রিক করেই ঢুকতে হবে। মানে আমাদের এই পশ্চিমবঙ্গে অনেক পরীক্ষা হয়, স্কুলের পরীক্ষাগুলো নকল করার প্রমাণটা এখন সত্যিই খুব বেশি, এটা অস্বীকার কোনো জায়গা নেই আর কি। আর সেখানে এই লেভেলের পরীক্ষাগুলো, যেখানে যে কোনো পরীক্ষা আর কি, আজকে নিটে স্ক্যাম হয়েছে ঠিকই আছে, কিন্তু আমাদের ভালোটাই ভাবতে হবে আর কি, আজকে হয় কালকে ঠিক হয়ে যাবে হয়তো, সরকার ব্যবস্থা নেবে, নিশ্চয়ই ভালো স্টেপ হবে, সেখানে ভালো কিছু হবে, এমন নয় যে গোটা প্রত্যেক বছর এরকম হবে, কিন্তু এই সিস্টেম যখন চালু হবে না, তোমাকে পড়তেই হবে, কোনো উপায় নাই এখান থেকে, না পড়লে আর কোনো কোয়ালিফিকেশন 12 পাসই থাকবে। ওটাই ভালো কথা বলছে, যে না পড়লে ও যে 12 পাস করেছিল, এই যে 5 বছর 6 বছর ডাক্তারি পড়লো, পুরোটাই ভ্যালুলেস একদম। তো ও ডু অর ডাই লড়াই ছিল। আমি ফারুকের সঙ্গে কথা বলে মোটিভেট হলাম যে একটা স্টুডেন্ট 24 ঘন্টায় ওদের পড়া মনে হয় 2-3 ঘন্টা মনে হয় তুমি ঘুমটা একটু হতো না। ঘুম বলতে আমি ওই 6:30টার সময় চলে আসতাম, 7টার মধ্যে ঘুমানোর ট্রাই করতাম, তো 7টা থেকে 10টা 11টা পর্যন্ত ঘুমাতাম, 11টা 3-4 ঘন্টা ঘুম হতো ডেইলি আর কি, তার বেশি ঘুম হতো না, পুরোটাই পড়া ওরকমই। হ্যাঁ, এবং এই ওয়ার্কবুক গুলো দিলাম, মানে প্রচুর স্টাডি করতে ওয়ার্কবুক পড়েছে আর কি। না, 3বার আমি প্রথমবার তো রিভিশন হয়েছিল, প্রথম রিভিশন আমার হয়ে গেছিল সেপ্টেম্বরের মধ্যে, ফার্স্ট রিভিশন। তো ফার্স্ট রিভিশন করে আমি ফার্স্ট জিটি দিয়েছি, ফার্স্ট জিটিতে আমি পেয়েছি 147, তো প্রথম জিটিতেই ফেল হয়েছি, মানে 150তে পাস। তো প্রথমে এখন ডিমোটিভেট হয়ে গেছি যে এত পড়ার পরেও মানে পাসিং মার্কস এসেছিল না, কারণ প্রশ্ন বলি, এই পরীক্ষাটা 300 মার্কের হয়। হ্যাঁ, 300। কোয়ালিফাইং মার্ক হচ্ছে কত বলো? 150, মানে 300-150 পেলে সে কোয়ালিফাই করবে আর কি। হ্যাঁ, তো তারপরে বলো, তুমি যেটা বলছিলে বলো। দিয়ে তো 150তে পাস। আর মক টেস্ট দিয়েছিলে নিয়মিত? হ্যাঁ, মক টেস্ট দিয়েছিলাম। মক টেস্ট প্রথম মক টেস্টে তো হয়েছিল, মানে প্রিপ্যারার থেকে দিয়েছিলাম, 147 এসেছিল, আর বাকি পরে আরো ম্যারোতে দিয়েছিলাম। মানে যখন ফার্স্ট রিভিশনে তো মার্ক আসতো না, সেকেন্ড থার্ড রিভিশন হওয়ার পরে তখন মার্ক পেতাম। তারপরে ফোর্থ আমি কিছু কিছু সাবজেক্ট 2-1 বার রিভিশন হয়েছিল, কিছু 5-6 বার রিভিশন হয়েছিল। তো যখন এক্সামটা যখন আমাদের হয়ে গেল, একটু লেট হয়ে, ডিসেম্বরে হওয়ার কথা ছিল, তো জানুয়ারিতে যখন হলো, তখন রিভিশন আরো ভালো হয়ে যায়, তখন মার্কস ভালো আসতো। তোমার পরীক্ষাটা কোন মাসে হলো? জানুয়ারি 20, মানে 2024 জানুয়ারি পরীক্ষাটা হলো আর কি। তো তুমি বলো, তোমার এক্সামের 3 দিন আগে তুমি কি করেছিলে এটা বলো। এক্সামের 3 দিন বলতে তখন তো ঘুম আসতো না। এক্সামের 3 দিন আগে না, এমনি নরমাল, যে আমাদের রাত্রিবেলা কখনো না ঘুম আসতে লাইব্রেরিতে থেকে যেতাম, তো দিনে তখন যদি কোনোদিন এরকম রাত্রিবেলা না ঘুম আসতো, তো দিনে 2-1 ঘন্টা ঘুমিয়ে নিতাম, আর ওরকমই রুটিন চলতো। আর এক্সামের আগে তো এত সবার থাকে, শুধু আমার না, অ্যাংজাইটি থাকে যে কারোর ঘুম আসে না। আমার তো লাস্ট 3 দিন কোনো ঘুমই আসেনি। পরীক্ষার আগের দিন
পরীক্ষার আগের দিন 1 ঘন্টা ঘুমিয়েছিলাম, তাও জানি না 1 ঘন্টা ঘুমিয়েছিলাম বলে পরীক্ষা দিতে পেরেছি, নাহলে তো হয় না। কারণ আমি এরকম নিজে নিজে শিডিউল বানিয়েছিলাম, ভেবেছিলাম যে এত মানে ট্রাই করছি যে পরীক্ষার আগের দিন তো ঘুম এমনিও আসবে না, তো না ঘুমিয়ে কিভাবে পরীক্ষা দেওয়া যায়। তো না ঘুমিয়ে আমাদের মানে মিস থেকে করতো, মানে এক্সামের ব্যবস্থা করতো। তো সকাল 9টা থেকে 11:30 সেম। তো ফার্স্ট পেপার তো দিয়ে দিতাম না ঘুমিয়ে, তো সেকেন্ড পেপারে আর দিমাগ কাজ করতো না, কারণ ওই দুটোর পরে তখন একদম মানে ঘুম আসছে না, তো মাথায় প্রচুর যন্ত্রণা করতো। আর ওই ক্লিনিক্যাল সিনারিও, এই বড় বড় 8 লাইনের কোশ্চেন ওই পড়ে সলভ করা, কোশ্চেনের গুণগত মান খুব কঠিন, 8 লাইনের কোশ্চেন পড়ে সেটাকে সলভ করা আর কি। টাইম ম্যানেজমেন্ট প্রচুর ডিপেন্ড করে, কারণ এখন তো তুমি 300 পরীক্ষা কতক্ষণ সময় থাকতো? 300 মিনিট, 1 মিনিট 1 মিনিট করে পার কোশ্চেন সলভ করতে 1 মিনিট সময় থাকতো, এটা যথেষ্ট কম সময়। কারণ কোশ্চেন এই এত বোর্ড থেকে পড়তেই টাইম লেগে যাবে 1 মিনিট, পড়তেই টাইম লেগে যাবে। আর সেরকম আমার কোশ্চেন ওই যে সলভ এত করেছি, কারণ প্রথম 1 মাস 100টা বললাম, যে প্রথমে 1 মাস 100টা কোশ্চেন, তারপরে 2-3 মাস ডেলি 200টা, এবং লাস্টের 1-2 মাস আমি ডেলি 250-200, কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করেছি। প্রিভিয়াস ইয়ার যত আছে 5-6 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করেছি। এফএমজির নিট পিজি করেছি 2 বছর, প্রিপ্ল্যাটার থেকে করেছিলাম, ম্যারো থেকে করেছিলাম, ম্যারো ছিল আমার কাছে। তারপরে আইএনআইসিটাও আমি করেছি, কিছু কোশ্চেন সলভ করেছি, কারণ এমনকি মিস্টের নোট থেকেও সলভ করে দিতাম। মিস্টের নোট অ্যাকচুয়ালি এফএমজির জন্য বেস্ট, বাকি নিট পিজি আমি ম্যারো পড়া ছিল তো আমার সুবিধা হতো, তো পেয়ে যেতাম, মার্কস চলে আসতো, 70% আপ চলে আসতো। তো তোমার এই যে তুমি তো যখন তুমি স্কুলে ছিল এরকম তো শিডিউল তোমাকে পড়তে হয়নি, হঠাৎ করে তোমার কি তোমাকে কি স্যাররা মোটিভেট করতো না তোমাদের মতো এরকম সবাইকে? তুমি এত পড়ার মোটিভেশন পেলে কেমন করে, দিন রাত এক করে পড়া? কারণ একটা সিনিয়রদের দিয়ে একটা মোটিভেট হয়েছিলাম যে তারা ফার্স্ট অ্যাটেম্পে ক্লিয়ার করেছে, আর এটা দেখেছি যারা ফার্স্ট অ্যাটেম্পে ক্লিয়ার করে তারা ক্লিয়ার করে যায়, যারা হয় না তো তাদের হয় না। এরকম এক্সামটা এরকম, কারণ তারা তো একটা ডিপ্রেশনে চলে যায়, তো এরকম মানে যারা এক্সাম, সেই জন্য ফার্স্ট অ্যাটেম্পে একটু বেশি এফোর্ট লাগিয়েছিল যে ক্লিয়ার করতে হবে আর কি। আমরা সব বন্ধুরা মিলে একসাথেই পড়েছিলাম, তো মোটামুটি 7 জন ছিলাম, 5 জনের পাস ক্লিয়ার হয়েছে আর কি। তো ক্লিয়ার হওয়ার পর ওকে দেখো, এটা মিস থেকে ওকে দিয়েছে আর কি, যে এফএমজিজি ক্লিয়ার করেছে, এটা হচ্ছে ওর ওকে কনক্লুশন দিয়েছে, এবং ওর ছবিও দেখছিলাম আর কি, যে ওদের একটা বিজ্ঞাপন আর কি, যারা যারা ক্লিয়ার করেছে আর কি, এফএমজি ক্লিয়ার। এবার তো খুব আমি এটা বলি, এই ইউপিএসসি নিট ইউজি একটা, যেটা নিট পরীক্ষা দিচ্ছে আমরা সবাই যেটা জানি, যেটা বেশি আমাদের এখন ভাইব চলছে, তারপরে কিন্তু সেটা শেষ না, তারপরে নিট পিজি হয়, যেটা এমডি পড়ছে আর কি, তারপরে এসএস হয়। তো ফারুকের এই পরীক্ষাটা কিন্তু বেশ টাফ, যারা বাইরে পরীক্ষা দেয় ওই নিট পিজির মতনই টাফ পরীক্ষা, তোমার কি মনে হয়? হ্যাঁ, ওটাই বলছি যে কোশ্চেন এখন আর কোনো ডিফারেন্স নাই, কারণ ওরা এমনই করে দিয়েছে যে পরীক্ষাটা এরকমই টাফ করে দিয়েছে, জন্য পাসিং পার্সেন্টেজ অনেক কম, কারণ 10 টু আমাদের বেলায় যেমন পাস করেছে 20%, তো এবার জুলাই পাস করবে 10 to 15%, মানে পরীক্ষা পাশের হচ্ছে 40,000, এক্সামে বসছিল 40,000, পাস করেছে 7,000, তাহলে খুবই কম। হ্যাঁ, আর এর পরের বছর মানে এবারে হবে জুলাই 6 তারিখে নেক্সট এক্সাম আছে, তো ওটাতে মানে জুলাই এক্সাম সবসময় একটু বেশি টাফই হয়। আমাদের বেলায় কোশ্চেনটা টাফ হয়েছিল, আমাকে টাফ মনে হয়নি, কিন্তু মানে সেরকম লেভেলে মনে প্রিপারেশন ছিল, কিন্তু মানে বেশি সিলি মিস্টেক হয়েছে তাই, কিন্তু সেরকম টাফ মনে হয়নি। আর জুলাইয়ের এক্সামটা এর আগের বেলা যেটা হয়েছিল মানে 2023-এর জুলাই, সেটা তো এরকম টাফ হয়েছিল যে সব মানে সব প্রোটেস্ট করতে লেগেছিল যে এরকম মানে পুরো আনসলভেবল কোশ্চেন, ফার্স্ট পেপার এরকম করেছে মানে কেউ ধরা ছোঁয়ার বাইরে এরকম। তো এই যে এই লেভেলের পরীক্ষাগুলো হয় আর কি, তো এখানে কিন্তু মাইন্ডসেট একটা খুব বড় ফ্যাক্টর, মাইন্ডসেটটা আর কি। আমাদের এখানকার ছেলেমেয়েদের এই যে মানে আমরা পড়ি 5, 6, 7, 8, 9, 12 পরে পড়ছি, গ্রাজুয়েশনও করছি, কিন্তু চাকরির পরীক্ষার ফিল্ডে যে কোনো সর্বভারতীয় লেভেলে বা পশ্চিমবঙ্গের লেভেলে, স্টেট লেভেলে আর কি, এটা সফল হতে গেলে কিন্তু একটা ভালো প্রিপারেশন দরকার হয়, এবং মাইন্ডসেট এরকম খাটা, এরকম মানে দিন রাত এক করে খাটা, ডু আর ডাই মানসিকতা দরকার আর কি। তো সেইটা কিন্তু আমাদের এলাকা ছেলে তো সত্যি কম আছে আমার মনে হয় আর কি। তো সেরকম পরিবেশে পড়লে তাদের ওরকম মাইন্ডসেট হয়তো তৈরি হয়ে যাবে, কারণ তারা হয়তো এখন তারা সেরকম ফেসই করেনি আর কি। কিরকম কি ব্যাপারটা? আমরা নিজেও এরকম এর আগে পড়িনি, মানে উচ্চ মাধ্যমিকে বলি না, তুমি পড়োনি তো, তুমি এরকম তো ছিল না পরিকাঠামো। ওটাই, বাইরে এনভায়রনমেন্টই এরকম, কারণ এক্সাম ক্লিয়ার করতে হবে, না করলে আর কোনো। যারা দিল্লিতে ইউপিএসসি দেয়, মুখার্জীনগরে এখানে মেইনলি কোচিংটা হয়, এটা গৌতম নগরে ডাক্তারি পরীক্ষাগুলো কোচিংগুলো হচ্ছে, এক একটা জায়গায় এক এক রকম হয়। মুখার্জীনগরেও যদি কেউ যায় আর কি, তাহলে সেম বিভিন্ন রকম বই দেখতে পারে, এরকম অনেক বইও বেরোচ্ছে আর কি, এরকম প্রিপারেশন প্রয়োজন হয় আর কি। তো এবার তার থেকে বলি, ফারুক এবার কিন্তু এটা ক্লিয়ার করার পর ফারুক জয়েন করছো, তুমি কোথায় বলো, জয়েন করছো কোথায়? রামপুরহাট, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের রামপুরহাট সবাই সকলে চিনি, বীরভূমের রামপুরহাট, ওটা সুপার স্পেশালিটি হসপিটাল, এবং বর্তমানে ওখানে মেডিকেল কলেজ হয়ে গেছে আর কি, মেডিকেল ডাক্তারি পড়ানো হচ্ছে, সেইখানেও জয়েন করছে আর কি, খুব ভালো খবর।
আনন্দের খবর আর কি, 15 জুলাই ও জয়েন করছে আর কি। তাহলে রাজশাহী ডাক্তারের পড়াটা এবং এই পরীক্ষা, এতগুলো কথা বলা হলো, এই পরীক্ষাটা ক্লিয়ার করাটা ডু অর ডাই ছিল, এবং এই পরীক্ষা ক্লিয়ার করতে পারলো বলে কিন্তু আজকেও পশ্চিমবঙ্গের একদম যারা এমবিবিএস করে ডাক্তারি পড়ছে ও সেম ক্যাটাগরিতে চলে আসলো আর কি। হ্যাঁ, সেমি নিট পিজি ক্লিয়ার করলে সে পরে এমডি তখন আর কেউ মানে এরকম লেখা থাকে না যে এরকম বাইরে থেকে পড়ে রাজশাহী থেকে পড়ে। তখন আমি যদি নিট এরকম করি এসএসকেএম থেকে করছি, তখন পিজি কলকাতা এরকম লেখা থাকবে, আইপিজি এমইআর এরকম লেখা থাকবে, তখন আর লেখা থাকবে বাইরে থেকে পড়েছে। তো সেই দিক দিয়ে ফারুক কোনটা সফল বলতে ভালো লাগছে আমাদের বেশ, যে ওর জার্নিটা অনেক মানে আমার এই যে এফএমজি এর পরীক্ষাটা ক্লিয়ার করাটা খুব টাফ ছিল আর কি, ও ক্লিয়ার করেছে, খুব ভালো লাগছে, ওকে অনেক অভিনন্দন ওকে আর কি। তো তুমি যারা ধরো পড়ছে পড়ুয়া আর কি, তো যারা স্কুল পড়ুয়া আছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছে, বা ধরো নিট ইউজি দিচ্ছে আর কি, তো তাদের বলো যে তোমার কি মনে হয় যে তুমি যে লেভেলে পরীক্ষা দিলে তার সেই তুলনায় নিট ইউজি পরীক্ষাটা একটু হলেও সহজ না? সোজা বলতে এখানে নিট ইউজিতে কোশ্চেন হয়, মানে কোশ্চেন হয়তো একটু সোজা হয়, কিন্তু এখানে কম্পিটিশনটা অনেক বেশি, এটা প্রবলেম। কারণ এই যে সিলেকশন রেট এত কম, মানে এত স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে 25 লাখের মধ্যে, এত সিট কম, ওটাই সমস্যা, মানে কাট অফটাই প্রবলেম। কিন্তু সাবজেক্টে সিলেবাসটা কম আছে, সিলেবাসটা একটু কম আছে। সেটা তোমাকে 19টা সাবজেক্ট, এমবিবিএস এর সিলেবাসের সাথে তো আর কারোর তুলনা হয় না, এমবিবিএস এর সিলেবাস তো 19টা সাবজেক্ট না। ওটাই। এবার বাকি নিট ইউজির ওটাই প্রবলেম যে এত কাট অফ, এখন কাট অফটা অনেক বেড়ে গেছে, আমাদের টাইমে কম ছিল, এখন অনেক বেড়ে গেছে, অনেক মানে ভালো ভালো স্টুডেন্ট অনেক পড়াশোনা করে কোচিং করেও হচ্ছে না, ওটাই। তো তোমার এর পরের লক্ষ্য কি? তুমি কি ভাবছো এটা ইন্টার্নশিপ করবে বা হাউস টপ করবে, তারপরে তুমি আবার নিট পিজি দেবে? হ্যাঁ, মানে আমি এরপরে ভেবেছি যে ইন্টার্নশিপটা কমপ্লিট করার পরে হাউস টপ করতে করতে প্রিপারেশন এখন নিয়েছি আমি, এই পড়েই আপাতত ফার্স্ট পিজিটা দিব, নেট পিজি এর পরের বছর দিব, তারপরে সাথে সাথে এমনি ভেবেছি কি যে বাইরে প্ল্যাব টেলাবের মানে প্রিপারেশন নিব। আচ্ছা, এটা তুমি বলছো যে প্ল্যাব মানে, তুমি একটু দর্শকদের বুঝিয়ে বলো জিনিসটা কি? প্ল্যাব বলতে এটা সেটা মানে ইউকে রেসিডেন্সিয়ালের, মানে ইউকে ইংল্যান্ডে যদি কেউ রেসিডেন্সিয়াল ডাক্তারি করতে যায় তাহলে এই পরীক্ষাটা ক্লিয়ার করতে হয়, তাহলে ক্লিয়ার করলে সে আবার ইংল্যান্ডে গিয়ে ডাক্তারি করতে পারবে, যেরকম ইন্ডিয়া যেরকম করলো সেরকম এই পরীক্ষাটা যদি ক্লিয়ার করতে পারে ইংল্যান্ডে গিয়ে রেসিডেন্স হিসেবে ডাক্তারি করতে পারবে, মানে সার্টিফিকেট পাবে, তাই তো? এই পরীক্ষাটা খুব টাফ হয় মোটামুটি নাকি? হ্যাঁ, ভালোই টাফ, কারণ এটার প্ল্যাব 1 প্ল্যাব 2 হয়, যেটা ইন্ডিয়া তো আসছে, আপনাকে বললাম যে নেক্সট ওটা একটু বলো তো, ইন্ডিয়াতে কি আসছে 2027 সালে যেটা আসবে নেক্সট 1 আর নেক্সট 2 হবে। নেক্সট 1 যেটা হবে মানে এতদিন কি করতে, নিট ইউজি করার পরে সে মানে ইউনিভার্সিটির এক্সাম ক্লিয়ার করলেই সে পাস হয়ে যেত, তো তারপরে মানে ইন্টার্নশিপের আগে তার একটা পরীক্ষা হবে নেক্সট 1, তো ওটাতে তাকে প্রত্যেকটা মানে সব সাবজেক্টে পরীক্ষা হবে, মানে আলাদাভাবে থাকবে, মানে মেডিসিন এন্ড অ্যালাইড সাবজেক্টের মধ্যে ওর প্রি ক্লিনিক্যাল কিছু সাবজেক্ট থাকবে, সাথে একদিন থাকলো পিডিয়াট্রিক্স, সাথে থাকলো একদিন ইএনটি, একদিন থাকলো অপথলমোলজি, মানে দুটো হাফ করে এক্সাম হবে, 120-60 3 দিনের এক্সাম হবে। তো এই এক্সামে প্রত্যেকটা সাবজেক্টে 50% পেতে হবে, তো এই এক্সামটা হচ্ছে আপনার নেক্সট 1, তো এইটা পাস করতে হবে তবে ও ইন্টার্নশিপ করার চান্স পাবে, তো 1 বছর ইন্টার্নশিপ করতে পারবে, এরকম আসতে চলেছে আর কি। হ্যাঁ, 2027 সালে আসছে। তো তোমার ইচ্ছা আছে প্লাব দিয়ে ইউকেতে এরকম প্লাব দেওয়ার ইচ্ছা আছে, যদি হয়ে যায় চলে যাবে। বাকি এমআরসিপি এর ইচ্ছা আছে, এমআরসিপি হয় একটা, এমআরসিএস, এমআরসিপি মানে যেটা হচ্ছে ফিজিশিয়ানের জন্য, ওটাও ইউকেতে হয়, মানে রয়্যাল কলেজ থেকে। মানে মেইনলি তুমি ইংল্যান্ডে যেতে যাচ্ছ আর কি? ইংল্যান্ডে যেতে বললে ইচ্ছা আছে, কারণ আমি ওই এক্সাম ক্লিয়ার করার পরে ইন্ডিয়াতে ভালো ভালো যে কোনো এমনিতেই জব পেতে পারি, কারণ ওই এক্সাম গুলো মানে ভালো ভালো কলেজ থেকে হয় বাইরের, আর মানে আর যেটা এমআরসিএস হয় এটাও সার্জনের জন্য হয়। শুনেছি কিন্তু। হ্যাঁ, তো এটাই, তো এই এক্সাম এগুলো বসে আমাদের সিনিয়র যারা ছিল আমাদের ইউনিভার্সিটি পড়তো, সে মানে 1-2 বছর কোচিং করে পেয়ে গেছে, এখন প্ল্যাব 1 প্ল্যাব 2 ক্লিয়ার করে ইউকেতেই এখন সেটেল হয়ে গেছে, ওখানে সেটেল হয়ে গেছে। হ্যাঁ, ইউকেতেই এখন রেসিডেন্সিয়াল। আমি আমাদের পরিচিত একজন বেলঘরিয়াতে আছে, উনিও ইউকেতেই বেশ ভালো ডাক্তার, মানে এরকম শুনেছি, ওনার বাবার মুখে শোনা আর কি, ওনার বাবার সঙ্গে পরিচয় আছে আর কি, ওর ছেলে ডাক্তারি করে, তো এত বড় ডাক্তার ওখানে হয়েছে যে মানে এক হসপিটাল থেকে অন্য হসপিটালে খুব ডিমান্ড ওর আর কি, তো মুখে প্লেনে করে যায় আর কি, এরকম মানে লেভেলে গেছে, সেরকম ও মানে ওখানে ডাক্তারি পরীক্ষাটা বেশ সম্মানের এবং ভালো, বেশ মানে সব দিক থেকেও লাভবান, আর্থিক দিক থেকে, সম্মান দিক থেকে একটা প্রেস্টিজিয়াস জব ইংল্যান্ডে ডাক্তার ব্যবস্থা আর কি, ডাক্তার। তো সেটাই, তো ফারুকের ভিডিও থেকে আমি একটাই, ওর যে মিস্টে যে পড়েছে আর কি, দিল্লিতে যে 7 মাস পড়েছে আর কি, আমরা হয়তো একটা বোর্ডের এক্সাম টেনে যারা পড়ে 10 মাস 12 মাসের একটা পরীক্ষা শিডিউল হয়, সেই শিডিউলটা আমরা কিন্তু সেই 10 মাস কিন্তু আমরা 8-9 ঘন্টাও পড়তে পারি না, মানে বলছে আর কি, ও কিন্তু সেখানে ও বলে না, যারা এরকম প্রিপারেশন নেয় আর কি স্টুডেন্টরা কিন্তু 16-17-18 ঘন্টা কিন্তু পড়ে দেয়, আর কোনো রকম ডিস্ট্রাকশন নেই, বাইরের কোনো জগৎটা পুরো বিচ্ছিন্ন থাকে একদম, এটাই বলছি যে কোনো মানুষ যদি সোশ্যাল মিডিয়া ইউজ করে কিছু নেই আর কি, এই যদি কোনো মানুষ এরকম 1 থেকে 2 বছর
যে কোনো চাকরি পরীক্ষার জন্য সে এরকম যদি ডেডিকেশন নিয়ে যদি কেউ লেগে থাকে সে পেতে বাধ্য আর কি, সে পাবে। তো সেইটা আমরা করতে পারি না, আমরা কেন সফল হয় না? কারণ আমরা এটা করতে পারি না, আমাদের সবকিছু নিয়ে চলি আমরা, এই সোশ্যাল মিডিয়াও থাকে, আমাদের উৎসব অনুষ্ঠান থাকে, পারিবারিক সমস্ত নিয়ে আমরা করি, তাতে কিন্তু সফল হয় না। আমরা বলি না কেন সফল হতে পারছি না, কেন আমরা বাঙালিরা আইএস বা ইউপিএসসি ক্র্যাক করতে সিজিএল বা পাচ্ছি না কেন? কারণ আমাদের সেই ডেডিকেশনটা নেই, সেই মোটিভেশনটা নেই আর কি, এরকম লেভেলে খাটার পরিবেশটা হতে পায় না আমরা। তুমি ওই গৌতম তোমার কাছে ওই পরিবেশটা পেয়েছো, এনভায়রনমেন্টটাই ওইরকম, মানে সবাই পড়াশোনা করে লাইব্রেরিতে বসে বসে, তো দেখে এমনি সেলফ মোটিভেশন হয়ে যায়, বাকি ফ্রেন্ডরাও থাকে একসঙ্গে, তো ওটা সুবিধা হয়। তো তুমি যারা ধরো এরকম বাইরে ডাক্তারি পড়বে বা এরকম ধরে খাটছে, তাদের যদি কিছু বলো, তোমার টিপস যদি কিছু থাকে, তোমার কোনো স্পেশাল মেসেজ যদি থাকে আর কি। বাইরে বাইরে পড়তে গেলে ওটাই আগে থেকে একটা সচেতন হতে হবে যে আমাকে ইন্ডিয়াতে এসে এক্সাম ক্র্যাক করতে হবে, তো তার জন্য প্রথম থেকে পড়তে হবে। মানে আমি তো বলবো যে আপনার ওখানে গিয়ে যেন বেসিক যেসব সাবজেক্টগুলো হয় ওইগুলো পড়তে হবে, কেউ যদি পড়তে যেতে চাই, মানে অ্যানাটমি এমন, ওখানে এরকম হয় যে এরকম একটা মাইন্ডসেট থাকে যে এখানে পড়লাম মজা করে নিলাম, গিয়ে ইন্ডিয়াতে 6 মাসে এক্সাম ক্লিয়ার, এরকম একটা মাইন্ডসেট যদি থাকে তো এরকম আগে হতো, এখন ওরকম হয় না। কারণ এখন মানে এক্সাম এরকম হয়ে গেছে না, এক্সাম পুরো এখন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে না। আগে কেমন হতো, নর্মাল অনলাইনার কোশ্চেন হতো, তো সব সলভ করে দিত, যারা পড়তো মুখস্থ করতে সলভ করে দিত। কিন্তু এখন নলেজ মেন লাগবে, মানে কনসেপ্ট, প্রত্যেকটা জিনিসের কনসেপ্ট। তুমি যে কোনো সাবজেক্ট পড়ো না, সে ধরো এই যে সায়েন্স, তুমি তো এই যে সায়েন্স পড়েছো আর কি, তুমি ধরো সায়েন্সে ভালো নম্বর তোমার হয়েছে, মোটামুটি সেই সময় ভালো নম্বরই হয়েছিল আর কি। তো আমি বলছি যে কনসেপ্ট ক্লিয়ারটা কতটা ইম্পর্টেন্ট? কনসেপ্ট পুরোটাই কনসেপ্ট, এখন কনসেপ্ট ছাড়া কিছুই না। এবং মুখস্থ করে, আমি তো এটাই ফেলবিলে বলার চেষ্টা করছি যে মুখস্থ করে বেশি দূর যাওয়া যাবে না, মুখস্থ করে হবে না, কারণ সব পুরোটাই কনসেপ্ট। আর কোশ্চেন আপনার এক্সামে এরকমই আসবে, কনসেপচুয়াল আসবে। ও আপনার অপশন 4টা অপশন থাকবে পুরো একই রকম, তার মধ্যে দুটো প্রথমে রুল আউট করা যাবে আর দুটো থাকবে একদমই সেম মনে হবে। এটা হতে পারে, এটাই বলছি ইউপিএসসি তে তাই যে দুটো মানে একই অ্যানসার মনে হবে, কোনটা হবে তখন অপশন রুল আউট করা, ওটা যদি প্রপার কনসেপ্ট থাকে তবেই সলভ হবে। আর না হলে মুখস্থ করলেও ওটা মনে থাকে না, মানে তখন আমার ডাউট হবে যে কোনটা হবে। কিন্তু যদি কনসেপ্ট ফুল থাকে তো আমি ওটাকে রুল আউট করতে পারবো। যে পরীক্ষাগুলো হয় একদম সেম পরীক্ষা, কিন্তু অপশন এত মানে গায়ে থাকে যে মনে হয় যে এটাও ঠিক হবে। এটার জন্য প্রচুর প্রিপারেশন দরকার, প্র্যাকটিস দরকার, মক টেস্ট দেওয়া দরকার, টাইমিংটা খুব ইম্পর্টেন্ট। টাইমিং ইম্পর্টেন্ট, রিভিশন। আমি নিজেও টাইম পাই না। আমি যেমন আমার সেকেন্ড পেপারে আপনার ছিল লাস্টে 7 মিনিট আছে, 7 মিনিটে আমাদের 20খানা কোশ্চেন বেঁচে আছে, তো 20খানার মধ্যে ওইতেই আমি তো 2-3টে কোশ্চেন আমার ছেড়ে গেছিল, মানে অ্যান্সার করতে পারিনি, তো এটা একটা লস হয়ে গেছিল। টাইম ম্যানেজমেন্ট তো প্রচুর প্র্যাকটিস দরকার। তো আমার সত্যি কথা বলতে কি, ফারুকের এই 7 মাসের পড়াটা আমি অনেক, আমাকে নিজেকেও মোটিভেট করলো। তোমরাও যদি মনে করো যে কোনো এক্সাম, তুমি ধরো আমি মাধ্যমিক দেবে, তুমি এইচএস দেবে, মাধ্যমিকে ধরো তুমি টেনে 10 থেকে 12 মাস সময়, তুমি এইচএস যখন দেবে তুমি এরকম সময় 10 মাস সময়, এই 10 মাস তোমাকে কিন্তু একদম ফুল তোমাকে পড়তে হবে, তবে তো ভালো রেজাল্ট হবে। আবার তুমি যখন গ্রাজুয়েশন করলে তুমি চাকরি ফিল্ডে নামছে, তোমাকে কিন্তু সময় দিতে হবে 2-3 বছর, একদম ফুল ডেডিকেশন দিতে হবে, তবে তুমি ক্র্যাক করতে পারবে যে কোনো পরীক্ষা, যে কোনো এক্সাম ক্র্যাক করার জন্য। এটা এরকম ডেডিকেশন দরকার, যে বাইরের এনভায়রনমেন্ট থেকে নিজেকে আইসোলেট করতে হবে। একদম এটাই বলছি, বাইরের পরিবেশ থেকে আইসোলেট করে নিজেকে পড়তে হবে, তবে তুমি কিন্তু ক্র্যাক করতে পারবে। নাহলে কিন্তু তোমার এত কম্পিটিশন সামনে দিনে আসছে, কিন্তু নাহলে কিন্তু এই সেই বলে না, সে কোন জগতে বাস করছে, আমরা ফ্যান্টাসি জগতে না হয়ে যাবে, ঘরে বসে হবে না। এটা পরিষ্কার কথা, একদম ঠিক বলছি না ভুল বলছি? বাস্তব অভিজ্ঞতা তোমার হলো আর একদম স্যার, ওটাই একবার এক্সাম ক্লিয়ার হয়ে গেলে তখন, এখন যেমন আগেকার মতো তো আর টেনশন হয় না। যে এখন যেমন নিট পিজি, সে এরকম মনে হয় যে একবার না হলে পরের বার ক্লিয়ার করব, সুযোগ পাবো। কিন্তু এই এক্সামটা তুমি পেলে, হ্যাঁ একটা তো কিছু তো একটা আছে, ওটা কাজ করছে আর কি। তো ফারুককে আবার অনেক অভিনন্দন, আমাদের খুব ভালো লাগছে মধুর কুলের ছাত্র হিসেবে পড়েছে আর কি, খুব মানে আমরা সত্যি গর্বিত, ভালো লাগছে, সত্যি গর্ব হচ্ছে। তো তুমি জয়েন করো, এবং তোমার যে একটা লক্ষ্য ছিল আর কি ছোট থেকেই, ডাক্তার হবে আর কি, সেটা তুমি বাবা মা বাইরেও পড়তে পাঠিয়েছে, এবং আজকে তুমি সফল হলে আর কি। তো এই ভিডিওটা আমার তো মনে হয় ফারুকের কিছু নিতে হবে না, ফারুকের মতন যারা ওই দিল্লিতে খাটছে আর কি বিভিন্ন চাকরি পরীক্ষা, ওদের শুধু মাইন্ডসেটটা নেবে ভিডিও থেকে, তারা নিজে মানে মেন সামারি নিতে যাও আর কি, ওই মাইন্ডসেটটা নাও। আর এরকম 6 মাস বা 10 মাস বা 1 বছর বা 2 বছর সমস্ত বাইরের ডিসিশন থেকে বাদ দিয়ে একদম সম্পূর্ণ ফোকাস নিয়ে এরকম যদি কেউ লেগে থাকে, তাহলে সব পরীক্ষা ক্র্যাক করা সম্ভব। বড় কথা 7 মাস এরকম মনে হয়। আমি তো মানে সেই দিন, মানে গ্রাজুয়েশন সেই দিন হলো, সেই দিন দিল্লিতে আসলাম, আজ দেখতে দেখতে চলে গেল, টাইম কেটে গেল, ওটাই মনে হবে। কিন্তু তখন মনে হবে টাইম যেতে যাইবে না, যে 7 মাস কিভাবে যাবে, লাস্টের 5 মাস হওয়ার পর মনে হবে যা করে এক্সামকে দিয়ে খতম করে, এরকম মনে হবে। কিন্তু আর একটা কথা বলা হয়নি, ও মিল কিন্তু একটা খেত,
ওইটাকে বলো আর কি। ওই দিনের বেলায় মানে দুপুর বেলায় খেলে ঘুম চলে আসতো, তো ওই জন্য 11টার সময় উঠতাম, তো ওই দিয়ে ক্লাস জয়েন করতাম ডিরেক্ট। একবার খেতাম না, কারণ খেলে ঘুম চলে আসতো আর কি। রাত্রি একবার ডিনার করতাম ডিরেক্ট। আর কথা বলি, যে কোনো এরকম কোচিং এর, দিল্লিতে কোচিং যেগুলো হয় আর কি, ক্লাস কিন্তু এরকম শিডিউলে ক্লাস হয়, 9টা থেকে কিন্তু একদম টানা ক্লাস চলে। আমাদের এখানকার ছেলেমেয়েরা একটা ক্লাস করতে গিয়ে ক্লান্ত হয়ে যায় আর কি, বা ক্লাসের মোটিভেশন থাকে না, টানা ক্লাস, ডাউট ক্লিয়ারিং ক্লাস চলে আর কি। হ্যাঁ, এবং সেখানে নোটস থাকে। স্যাররা তো অনেক হেল্পফুল। আমাদের যে স্যার বলছে, এটা একটু বলো স্যাররা কেমন হেল্পফুল তাই বলো। স্যার যেমন যে এরকম হেল্পফুল যে স্যারকে এক্ষুনি এসএমএস করলাম আমি, যে স্যার আমি এই জিনিসটা বুঝতে পারছি না, তো স্যারকে এসএমএস করে দিলাম, স্যার ভয়েস মেসেজ করে পাঠিয়ে দিত। এবং ফোন করলাম, পার্সোনাল প্রবলেম সব মেটাতো। যেমন ডক্টর বিনোদ গুপ্তা স্যার, মানে এত বড়, মানে দিল্লির এত বড় সার্জেন হোক এবং সার্জারির টিচার, সেই স্যার আমাদেরকে মানে 5 থেকে 10 মিনিটে রিপ্লাই করতো। তারপরে মানে যে কোনো প্রবলেম হোক স্যারকে মেসেজ করলাম। এক্সামের ব্যাপারে, আমার তো এক্সামে মানে এফএম যখন ফর্ম ফিল আপ করি তখন প্রবলেম হয়ে গেছিল, মানে আমার ডিগ্রি ভুল আপলোড হয়ে গেছিল, মানে যেটা মেন ই ছিল ওটা আপলোড হয়েছিল না, ভুলভাল আপলোড করে দিয়েছিল যার কাছে ফর্ম ফিল আপ করেছিলাম। দিয়ে স্যারকে আবার বললাম, স্যার সে আবার ঠিক বুঝিয়ে বললো যে কোনো টেনশন নেই, কিছু নেই, আবার এডিট উইন্ডো খুলবে, ঠিক আবার আপলোড করে দেবে। তো আমি তো প্রথমবার ছিলাম না, বুঝতে ফালতু ভাবছিলাম যে এটা কি প্রথমবারে ক্লিয়ার হলো না? হ্যাঁ, ফার্স্ট টাইম ক্লিয়ার হলো, ভালোই বেশ। তো ওটাই ভাবছিলাম যে যদি বাই চান্স অ্যাডমিট না আসে, আর এরকম কেস হয়, আপনার ফর্ম ফিল আপ প্রচুর করে, তো প্রত্যেকবার এরকম হয় 1 থেকে 2000 বাচ্চার আসে না, মানে অ্যাডমিট আসে না, ভুল হয়তো আপলোড হয়, কিছু না কিছু ভুল থাকে। তো এরকম ভাবলাম যে ওই আমরা তো যেদিন ফর্ম ফিল আপ করি সেদিন আমাদের কোনো পড়া হয়েছিল না, মানে সেদিন ক্লাস মিস করেছিলাম, সব মিস করে দিয়েছিলাম, কারণ আমি লাইনে দাঁড়িয়েছিলাম। আর গৌতমনগরে এইরকম এসএনজির মানে যে 2টো থেকে লাইন দাঁড়িয়েছিলাম আমি, দুপুর 2টো থেকে, আর ফর্ম ফিল আপ হয়েছিল আমার রাত্রি 10টা 11টা, এরকম লাইন। হ্যাঁ, এত লাইন। আর ওইদিকে মানে এফএমজি স্টুডেন্ট প্রচুর, আর টাইমও একটু লাগে ফর্ম ফিল আপে, অনেক কিছু আপলোড করতে হয়। তো এখন তো তারপরে ভাবলাম যে নিজে কিছুই না, ওটা নিজে আপলোড করে, তাও একটু ভয় লাগছে, প্রথম এক্সাম কোথাও নিজে থেকে ভুল হয়ে গেলে পরে পস্তাবো, তো ওরা যেহেতু করে তো ওদের কাছ থেকেই করাবো, এরকম করেছিলাম। ভুল আপলোড হয়ে গেছিল, এবার এডিট ঠিক করেছে। হ্যাঁ, ঠিক করেছে, অ্যাডমিট চলে এসেছিল। তো যাই হোক, সবথেকে ভালো কথা ও মানে এটা ক্লিয়ার করে ও একদম মানে ইন্টার্নশিপ ডাক্তারি ধরো হয়ে গেছে আর কি, রামপুরহাটে জয়েন করছে। অনেকে হয়তো জানে না আর কি, তো এই ভিডিওর মধ্যে জানাচ্ছি, 15ই জুলাই ওর জয়েনিং, রামপুরহাট এসডি হসপিটাল, যেটা এখন সুপার হসপিটাল বা মেডিকেল কলেজ বলছে আর কি, সেটা জয়েন করছে। ও যা শুরু হলো যাত্রা একটা, মানে এই রাশিয়া থেকে ডাক্তারি পাস করে ইন্ডিয়ার এই এন্ট্রান্সটা এফএমজি ক্লিয়ার করে ওর এটা শুরু হচ্ছে। তারপরে পরবর্তী আরো আস্তে আস্তে ও লক্ষ্য আছে আর কি, বড় জায়গায় যাওয়া। যদি মনে করে যে বাইরে যাবে, সেটাও আস্তে আস্তে সময় বলবে আর কি, ওর কতটা ডেডিকেশন থাকে, মোটিভেশন থাকে। তো এরকম তো ফারুক, তোমার এই পেছন থেকে জার্নিটা এসে তোমার একটা কি এখন একটু স্যাটিসফাই মনে হচ্ছে যে যাওয়াটা? অনেক হয়তো এখন হয়তো বলে যে রাশিয়ায় ডাক্তারি গেল, এখানে এসে আদৌ হবে কি হবে না, একটা ডাউট কিন্তু অনেকের মনে ছিল না, তাকে ছিল না। ওটা তো এসে থাকবে যতদিন এক্সাম ক্লিয়ার হবে, এক্সাম ক্লিয়ার হলে এখন তো এখন অনেকে, হ্যাঁ অনেকে জানবে, এখন বলবে না ঠিকই আছে, এখন বলবে ঠিকই আছে আর কি। তো তোমার এই পেছন ফিরে দেখতে বেশ এখন তো একটা আনন্দের অনুভূতি হচ্ছে না? মনে হচ্ছে সেই সময়টা একটু রিলেট করতে পারছো যে যখন তুমি গেছিলে অনেকে ডাউট করছিল এই বাইরে যাচ্ছে, কি হবে কি হবে না, ছেলে কেমন হবে কি হবে না, অনেকে ডাউট করেছে কিন্তু। তো তোমার একটা, আমি বলি সবার একটা বড় প্লাস পয়েন্ট আমার যেটা এখন মনে হয় ছোট থেকে, ওর কিন্তু একটা মানে একটা মাইন্ডসেট কিন্তু তোমার অনেকটা স্ট্রং হয়ে গেছে, মানে ক্লিয়ার করতে হবে, এটা একদম ডু অর ডাই। এটা থাকলে মানে স্যার আমাদের বলতো গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলফ, এটা সবসময় বলতো যে নিজের ঠিক মানে নিজে যদি ঠিক মতো পরিশ্রম করে তো অবশ্যই তার হবে। মানে আমাদের যে যতজন ছিলাম যারা মন থেকে খেটেছে, মন থেকে পড়াশোনা করেছে, এই মানে 6-7 মাস যতদিন ছিলাম, তো তারা মোটামুটি সবাই পাস হয়েছে। আর মিডিলে কয়েকজন বাড়ি চলে এসেছিল তাদের রীতিমতো কারণে, মানে প্রিপারেশনে 2-3 মাস। হ্যাঁ, তো তারা তো এটাই আর কি। তো ভিডিও শেষের দিকে চলে এসেছি। তো যারা একটু বিভিন্ন বোর্ডে পড়ছো, তারা একটু মোটিভেশন আসলে ভিডিও থেকে নেবে আর কি, যে এরকম লেভেলে যদি কেউ খাটে আর কি, একদম ডেডিকেশন নিয়ে ফুল। আমাদের সব থেকে বড় সোশ্যাল মিডিয়াটা, আমাদের বিভিন্ন রকম অ্যাকাউন্ট, আর ইনস্টাগ্রাম হয়ে গেছে, ইউটিউব হয়ে গেছে, ওদের কিন্তু রেকর্ডেড ক্লাস হয়, সেই ক্লাসটা কিন্তু কাজে লেগেছে আর কি। আমরা তখন শুধু একটু লাস্ট অনলাইন এডুকেশনটা, ওদের ট্রেনিং চালু সবাই হচ্ছে, এটা তোমাকে কত হেল্প করছে বলো? অনলাইনটাই মেইন হেল্প করে। অনলাইনটা বলতে অনলাইনে প্রচুর একটা টাইম ম্যানেজমেন্ট, কারণ এই যে আমি 9টা থেকে ক্লাস জয়েন করলাম, তো আমার কোনো কারণে আমি যেমন লেট জয়েন করছি, তো এটাকে আমি কোনো স্যার প্রচুর আসতে পড়াই, তো আমি 1.2তেও স্বাভাবিক দেখতে পাচ্ছি, তো আমার টাইম বেঁচে যাচ্ছে একটা। তারপরে আমি যেমন লাঞ্চ করতাম না, আমি যখন 1 ঘন্টা লেটে আসছি তো লাঞ্চ ব্রেক দিত, তো আমি লাঞ্চ ব্রেক নিতাম না, তো আমি টানা ক্লাস করে দিতাম। তো আমার লাইভ বিকেল 4টে হতে আমার লাইভ ধরে নিতাম। তো এটা হচ্ছে আলটিমেটলি তাহলে কি সকালে যারা উঠলো আমি একই হয়ে গেলাম। তো ওই ফায়দাটা হতো একটা।
আর যদি আমি অফলাইন করি বাই চান্স একটু ঘুম চলে আসলো, মানে কনসেন্ট্রেট হারিয়ে গেল, তো তাহলে এই জিনিসটা বুঝতে পারা যায় না। আমি পরবর্তীকালে আমি 2 বার 3 বার আরো দেখতে পারি। আমি লাস্টে তো আমার যেমন উইক সাবজেক্ট কিছু একটা, যেমন ডার্মাটোলজি আমার 2-1 বার রিভিশন হয়েছিল, তো আমি পরে ভিডিও খুলতে বলেছিলাম। তো ডার্মাটোলজি আমি লাস্টে তো রিভিশনও করেছিলাম না, মানে কারণ এই সাবজেক্টটা অত হয়, মাইক্রোবায়ো থেকে আমার হয়ে গেছিল, আর সেজন্য অতই করিনি। বাকি আমার এইসব মেডিসিন, অবসকাইনি, মানে পিএসএম এগুলো ছিল, মোটামুটি স্ট্রং ছিল আর কি, যেগুলো মেন সাবজেক্ট। এটাই আর কি। তো আমাদের বেশ ভালো লাগছে আর মানে কথা অনেকবার বলা হলো, কারণ ফারুকের জার্নিটা একটু কঠিন ছিল আর কি, বিদেশে পড়তে যাওয়া, মানে মধুরকুলে যদি ব্যাকে যায় আর কি, তারপরে বিদেশে পড়ে সেখান থেকে সেই এক্সামটা ক্লিয়ার করা। যারা জানে না তারা জানে না, যারা জানে তারা জানে পরীক্ষাটা খুব টাফ, মানে নিট পিজির মতনই টাফ পরীক্ষাকে, সেই পরীক্ষা সবাই ক্লিয়ার করতে পারে না, মাত্র 20% বলছে যে ক্লিয়ার রেট আর কি। 2000 জুলাই আপনার জাস্ট 10% হয়েছে, 10% ক্লিয়ার, বা 10 থেকে 20 মধ্যে, তাহলে অনেকটাই ধরেন 2000 জন পাস করেছিল জাস্ট, তাহলে 100 জনে 10 জন পাস করে মাত্র আর কি, সেখানে তো বেশ রেট কম, সেই জায়গায় পাস করে জয়েন করছে, খুব ভালো লাগছে আর কি। ভালো, তুমি আরো অনেকই হও, তুমি আরো দূরে এগিয়ে যাও আর কি, তোমাদের আমাদের শুভেচ্ছা ভালোবাসা আশীর্বাদ রইলো আর কি, তোমাকে অনেক অভিনন্দন আর কি, তুমি থাকো, ভালো থাকো, থ্যাংক ইউ, নমস্কার।